ওকে, তো মোটামুটি প্রায় 10 মিনিট আমরা ওয়েট করলাম। আপনারা যেহেতু লাইভটা রেকর্ডেড অবস্থায় দেখতে পারবেন, সেহেতু আমরা শুরু করে দিচ্ছি আজকে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের কাছ থেকে আশা করব যে আমি যেগুলো শেখাচ্ছি এগুলো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে এটা আপনার মনে থাকবে না। ঠিক আছে? চলুন আজকে আমরা শুরু করে দিই। আমরা আলোচনা করছিলাম চতুর্থ অধ্যায় HTML নিয়ে, যেখানে আমরা ওয়েব ডিজাইনের প্রাথমিক ধারণা নিয়েছি সেই অধ্যায়টা নিয়ে। তো আমরা আজকে সেখানে যাব। 68 পেজ। আচ্ছা, আমরা গতদিন এই যে বিভিন্ন ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, তার ভিতরে এই যে ফন্ট ট্যাগ বলে একটি ট্যাগ ছিল। এরপরে এই ফন্ট ট্যাগের যে কাজ সেটা আলোচনা করেছিলাম। এরপরে ইনকোডের ব্যবহার। তারপরে আমরা লাস্টে যেটা দেখেছিলাম, আমরা হচ্ছে মার্কিউ ট্যাগ, ওয়েব পেজের অলংকার বলা হয় যাকে, সেরকম একটি ট্যাগ মার্কিউ ট্যাগ। এই টেক্সট বা ইমেজকে বিভিন্ন দিকে স্ক্রলিং করানোর জন্য মার্কিউ ট্যাগটি ইউজ করা হয়। এর ভিতরে যদি আপনি ইমেজ দিয়ে দেন, ইমেজটাকেও সে মুভ করাবে। আপনি যদি এর ভিতরে টেক্সট দিয়ে দেন, তাহলে টেক্সটটাকেও সে মুভ করাবে। আর এর ফলে পেজে অ্যানিমেটেড পরিবেশ সৃষ্টি হয়। হোম পেজটি সৌন্দর্য বৃদ্ধির জন্য HTML এ মার্কিউ ট্যাগ এলিমেন্ট টিকে ব্যবহার করা হয়। ব্রাউজকারীর দৃষ্টি আকর্ষণ করতে এটি একটি ভালো মাধ্যম। বিশেষ করে অনেক সময় ওয়েব পেজে বিভিন্ন ঘোষণা প্রদর্শনের প্রয়োজন পড়ে, তখন এসব স্ক্রলিং আইটেমগুলো বিশেষ উপকার করে থাকে। তাহলে আমরা এই মার্কিউ ট্যাগের ব্যবহার দেখেছিলাম গতদিন। আপনাদের যদি মনে না থেকে থাকে তাহলে আমি আরেকবার দেখিয়ে দিব আজকে। এই মার্কিউ ট্যাগের ব্যবহার দেখেছিলাম যে স্ক্রিনের এক পাশ থেকে আরেক পাশে এটা যেতে থাকে। আমি পুরো স্ক্রিনটাকে শেয়ার করছি, তাহলে আপনাদের দেখতে সহজ হবে। আমি পুরো স্ক্রিন শেয়ার দিলে আপনাদেরকে একবার একটু দেখিয়ে নিই মার্কিউ ট্যাগের ব্যবহারটি। আচ্ছা, মার্কিউ ট্যাগের যে ব্যবহারটি ছিল সেটা হচ্ছে, আমরা এই যে টেস্ট নামে একটা HTML ফাইল খুলেছিলাম, সেটার আউটপুটটা ছিল এরকম। এই যে দেখুন, গ্রিন কালার করেছিলাম ব্যাকগ্রাউন্ডের, এবং একটা লেখা ছিল ওয়েলকাম ইউর কলেজ নেম, ইয়োরস কলেজ নেম। এইখানে আপনার এই কথাটা একবার ডানের দিকে গিয়ে বাড়ি খাবে, একবার বামের দিকে গিয়ে বাড়ি খাবে স্ক্রিনের। ঠিক আছে? এইটাই মূলত মার্কিউ ট্যাগ দিয়ে আমরা করেছিলাম। ওই ট্যাগের ভিতরে লিখেছিলাম, এই জন্য এটা হয়েছিল। এটা কিভাবে হয়েছিল সেটা আমরা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস বলে একটি সফটওয়্যার আছে, সেটা দিয়ে আমি ওপেন করলাম। এই সফটওয়্যারটার সুবিধা হচ্ছে যে আমরা ট্যাগ গুলোকে এই যে ব্লু কালারে দেখতে পাবো। হ্যাঁ, এরপরে এই যে বডি ট্যাগ, এর ভিতরে আমরা বিজি কালার লিখেছিলাম, বডিটা কালার হয়েছিল। এরপর ফন্ট, এটা হচ্ছে একটা ট্যাগ। ট্যাগ গুলো খেয়াল করেন, আমি যখন কোনো ট্যাগে টাচ করছি, ট্যাগের স্টার্টিং এবং ক্লোজিংটা সে মার্ক করে ফেলছে। ঠিক আছে? এই যে দেখুন মার্কিউ ট্যাগটা ছিল এই জায়গায়। আর এই মার্কিউ ট্যাগের ভিতরে এই জায়গাটায় আমি যা কিছু লিখবো, যা কিছু দিব সবকিছু সে নড়াচড়া করাবে। ঠিক আছে? তো এটাই মূলত সেই কোডটুকু ছিল। চলুন আমরা আজকে আবারও শুরু করে দিই অন্যান্য ট্যাগ গুলো দেখা। আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে HTML এর লিস্ট বলে একটা ট্যাগ আছে, যে ট্যাগটা আমাদের খুবই দরকার হবে। আমরা লিস্ট, যেটা আমরা ডকুমেন্টস করার জন্য বিভিন্ন ধরনের লিস্ট আমরা ব্যবহার করি। এই ডকুমেন্টকে সংগঠিতভাবে উপস্থাপন করার জন্য অনেকগুলো উপায়ের মধ্যে একটি উপায় হচ্ছে লিস্ট। আর আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় সর্বত্র লিস্টের ব্যবহার দেখে থাকি আমরা। যেমন রেস্টুরেন্টের খাবার খেতে গেলে, হ্যাঁ, হাতে ধরিয়ে দেয় যে খাদ্যের মেনু লিস্ট। তারপরে তাছাড়া রয়েছে টেলিফোন গাইড, স্কুলে বইয়ের লিস্ট ইত্যাদি। ঠিক তেমনি ভাবে ওয়েব পেজ তৈরিতেও লিস্টের একটি ব্যবহার আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা লিস্ট ব্যবহারের জন্য
কয়েক ধরনের ব্যবহার করব। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট। ঠিক আছে? অর্ডার্ড লিস্ট এটা কিরকম? অর্ডার্ড লিস্ট হচ্ছে এই লিস্টের আইটেমগুলো নাম্বার তথা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। নাম্বার অথবা সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় এই ধরনের লিস্টকে। এই লিস্ট কি করে? আইটেমের ভেতরে প্যারাগ্রাফ, লাইন, ব্রেক ইমেজ, লিঙ্ক ও অন্যান্য লিস্ট সমূহ বসানো যায়। আর অর্ডার্ড লিস্ট শুরু হয় ওএল। ওএল মানে ওতে হচ্ছে অর্ডার্ড, এল তে হচ্ছে লিস্ট। এই কথাটা কোথা থেকে আসলো? এই যে দেখুন, অর্ডার, এই যে অর্ডার, এটা হচ্ছে ও, আর লিস্টের হচ্ছে এল, প্রথম অক্ষর এল। এই থেকে নিয়ে আমরা ট্যাগটা শুরু করলাম, অর্ডার্ড লিস্ট ও এল। ঠিক আছে? এরপরে ট্যাগ দিয়ে এবং প্রতিটি লিস্ট আইটেমের শুরুতে এল আই। এল আই মানে হচ্ছে আমরা লিস্ট শুরু করছি। ও এল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট। ট্যাগের অ্যাট্রিবিউট আছে দুইটি, যথা টাইপ এবং স্টার্ট। ঠিক আছে? এটা তো আমরা জানি যে যে কোনো ট্যাগ শুরু করলে আমরা শুরু করব এবং শেষ করব। এরপরে আমাদের জানতে হবে যে অর্ডার্ড লিস্টের মতো আরেকটা লিস্ট আছে, সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, যেটাকে আমরা ট্যাগটা লিখবো হচ্ছে ইউএল। ইউএল, এই যে দেখুন এই জায়গাটায় আছে ইউএল। ইউ তে হচ্ছে আনঅর্ডারেড, এল তে হচ্ছে লিস্ট। ঠিক আছে? এই ট্যাগটা কি করে? আনঅর্ডার্ড লিস্ট গুলো আমাদের কোথায় লাগে? ছোট ছোট বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়। এই মানে বুলেট পয়েন্টে আমরা যে লেখাগুলো লিখি, এই লিস্ট আইটেমের মধ্যেও প্যারাগ্রাফ, লাইন, ব্রেক, ইমেজ, লিঙ্ক এবং অন্যান্য লিস্ট সমূহ বসানো যায়। মানে এর ভিতরেও আমরা যে অন্যান্য ট্যাগ শিখেছি সেগুলো বসাতে আপনি পারবেন। আনঅর্ডার্ড লিস্ট শুরু হয় ইউএল এই ট্যাগ দ্বারা, এবং এর ভিতরে কোনো কিছু লিখতে গেলে আমরা এল আই মানে লিস্ট এই কথাটা লিখব। হচ্ছে এমটি ট্যাগ, যার ক্লোজিং ট্যাগ না দিলেও চলে। এই যে এই ধরনের লিস্ট ট্যাগ, এটা হচ্ছে এমটি ট্যাগ, এর ক্লোজিং না দিলেও চলে। ইউএল ট্যাগের অ্যাট্রিবিউট আছে একটি, যথা টাইপ হচ্ছে কি? এই যে দেখুন, আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে আমরা টাইপ গুলো দেখতে পারবো। এই যে অ্যাট্রিবিউট সমূহ কিরকম? এ হলে আউটপুট এ বি সি এরকম দেখাবে, এটা যদি অর্ডারেড লিস্ট হয়। আর যদি ছোট হাতের এ লেখেন একটাতে, পরবর্তীতে সে ছোট হাতের এ বি সি এইভাবে সে আউটপুট দিবে। যদি আই, এই যে আপনার রোমান 1 2 এরকম লেখেন, সেই ক্ষেত্রে সে এইভাবে 1 2 3 এইভাবে লিখবে। এইভাবে যদি লেখেন তাহলে আউটপুটটা এইভাবে দিবে। এটা গেল আপনার অর্ডারেড লিস্টের। আনঅর্ডারেড লিস্টে কি করে? ডিস্ক, এটা লিখলে পারে সেই ধরনের বুলেট পয়েন্ট দেখাবে। ঠিক আছে? এরপরে আপনি যদি সার্কেল এই কথাটা লেখেন তাহলে সে যখন সার্কেল করে দেখাবে। এরপরে স্কোয়ার দেখালে এই ধরনের স্কোয়ার করে দেখাবে। ঠিক আছে? এটা গেল। এবার আমরা একটি প্রোগ্রাম লিখি। প্রোগ্রাম লেখার জন্য নিম্নলিখিত কিছু পদক্ষেপ আমরা নিব। সেটা হচ্ছে যে নোটপ্যাডে আমরা এই প্রোগ্রামটা লিখব। আমরা গতদিন ঠিক যেভাবে লিখেছিলাম এখানেও সেভাবে লিখব। তো আমরা আজকে এই প্রোগ্রামটা লিখব। ঠিক আছে? আগে প্রথমে আউটপুট দেখে নিই, এটা নিয়ে আমি ব্যাখ্যা করি, তারপর আমাদের কোডে যাব এবং লিখব। ঠিক আছে? HTML এর বডির ভিতরে H4, H4 হচ্ছে একটা হেডার ট্যাগ। এটার ভিতরে আমরা হচ্ছে নাম্বারের লিস্ট লিখছি। এক হচ্ছে যে অর্ডার্ড লিস্ট, যেটা এল আই। এরপরে আছে কি অ্যাপেলস, অ্যাপেলস, বানানাস, লেমনস, অরেঞ্জ। এই যে H4, এই লিস্টে দেখেন আমরা কিন্তু 1 2 3 এই ধরনের কিছু লিখি নাই। তা আউটপুট এখানে যে 1 2 3 এইভাবে দেখিয়েছে। ওকে, এরপরে আমরা লেটার লিস্ট দিব একটা। হ্যাঁ, এটা ছিল নাম্বারড লিস্ট, এটা হচ্ছে লেটারের লিস্ট। লেটারের লিস্টে কি করব? ওএল টাইপ দেওয়া হয়েছে এ, এখানে ওএল টাইপটা মিস করেছে ওরা, যাই হোক। ওএল টাইপ দেওয়া হয়েছে এ। ওএল টাইপ এর মানে হচ্ছে সে এ বি সি এভাবে বড় হাতের ইয়ে দিয়ে দেখাবে। এরপর আছে কি লোয়ার কেস লেটার টাইপ, এই যে এখানে দেয়া আছে এই জায়গাটায় টাইপ। আমরা এই আউটপুট গুলা এখানে দেখছি, আমরা নিজেরা এখন প্র্যাকটিস করব এরকম একটি অর্ডার্ড লিস্ট দিয়ে। ঠিক আছে? তো ঠিক আছে, চলুন আমরা এই জিনিসটা আমরা করি। আমি সময় বাঁচানোর জন্য আপনাদের এখান থেকে আমি নিচ্ছি, যাতে আমরা খুব
দ্রুত কোডটা এখানে লিখে ফেলতে পারি। কিছুই না, আমরা জাস্ট নোটপ্যাড প্লাস প্লাস এর ভিতরে আমাদের যেগুলো লেখা ছিল সেগুলো মুছে দিচ্ছি। এখানে বডি অংশের ভিতরে আমরা যে ট্যাগগুলো কপি করেছি সেই ট্যাগগুলো নিয়ে আসলাম। আপনার এখানে পুরা ট্যাগটাতেই দেয়া ছিল, আমাদের বডি অংশটা দরকার ছিল না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার দেখুন HTML এর এখানে আমরা শুরু করেছি, HTML এখানে শেষ হয়েছে এই যে জায়গাতে। এরপরে বডি এখানে শুরু করেছি, এই যে এখানে বডির একটি কালার দিয়েছি গ্রিন। এরপরে আমরা এই ট্যাগ গুলোকে একটু সুন্দর করে সাজিয়ে নিই, হ্যাঁ? যাতে আমাদের দেখতে সহজ হয়। এগুলোকে একবারে মার্ক করে আমি যদি ট্যাব চাপি তাহলে একবারে এইভাবে লিস্টেড হয়ে যাবে, হ্যাঁ? এই যে এগুলোকে আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখার সুবিধার জন্য, যাতে এর দিকে তাকালেই আমার দেখতে সহজ হয়। এই যে এই ধরনের একটা লিস্ট হলো। এরপরে এইখানে H4, সেখানেও আমাদের এই ধরনের লিস্ট দরকার। ঠিক আছে, এখানেও আমি এটাকে মার্ক করে ট্যাব দিয়ে লিস্ট করে নিলাম। এভাবে আপনারা সাজিয়ে নিবেন, তাহলে হবে কি আপনাদের একটা কোড যখন অনেক লাইনে লিখে ফেলবেন তখন আপনাদের দেখতে অনেক সহজ হবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এখান থেকে এটাকে মার্ক করে নিচ্ছি, নিয়ে জাস্ট একটা করে ট্যাব প্রেস করছি, এবারে দেখুন সরে যাচ্ছে। তো নোটপ্যাড প্লাস প্লাস এই সফটওয়্যারটা আপনারা ইউজ করবেন যাদের ল্যাপটপ আছে। আর যাদের ল্যাপটপ বা ডেস্কটপ নাই তারা কি করবেন, তারা হচ্ছে মোবাইল ফোনে আপনারা একটা নামিয়ে নিবেন, এই ধরনের নোটপ্যাড বিল্ট ইন থাকে। এরপরও আপনারা চাইলে একটা থার্ড পার্টি সফটওয়্যার নামিয়ে নিতে পারেন, যেটা আপনাকে হেল্প করবে এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, অবশ্যই সেভ করবেন কিন্তু .html এই ফরম্যাটে। আপনি যে নামই দেন না কেন অবশ্যই .html ফরম্যাটে সেভ করবেন। আচ্ছা, আমরা এটাকে সেভ করে দিচ্ছি এবং আমাদের যে ব্রাউজারে যেটা ওপেন করা ছিল সেটা আমরা এখন এটাকে রিলোড করছি। এই যে দেখুন নাম্বারের লিস্ট 1 2 3 4 এই ধরনের, আমরা যদি টাইপ না দিই সেক্ষেত্রে বিল্ট ইন নাম্বারের লিস্ট আসবে। আর আমরা এই যে এখানে টাইপ বলে দিয়েছি যার জন্য এ বি সি ডি এভাবে, এখানে আমরা লোয়ার কেস লেটার দিয়েছি এ বি সি ডি, এখানে রোমান নাম্বার দিয়েছি, রোমান নাম্বারের লোয়ার কেস এবং আপার কেস আছে। এই কোডটাই আমি একটু এখানে কালারটাকে আমি করে দিই যাতে সাদার ভিতরে দেখতে আপনাদের সহজ হয়। আচ্ছা, এখন দেখুন কোডটা নিয়ে আলোচনা করি। এখানে কি নাম্বার লিস্ট, এখানে আমরা কোনো টাইপ দেইনি অর্ডার্ড লিস্টের, কারণ নাম্বারের লিস্টে টাইপ দিতে হয় না, সরাসরি বিল্ট ইন নাম্বারের লিস্টে নিতে পারে। যখন আমি এর জন্য বলছি অর্ডার্ড লিস্টের এই ট্যাগের ভিতরে, তখন টাইপ ইকুয়ালস এ, এটার দ্বারা সে বুঝতে পারছে যে সে এটাকে লিস্টটা অর্ডার করবে হচ্ছে এ বি সি, এটা বড় হাতের। এরপরে দেখুন এই লাইনে এই যে এই জায়গাটায় একটু বড় করে দিই, ইউ, আচ্ছা, এই যে দেখুন টাইপ ছোট হাতের যে এ এখানে লেখার সাথে সাথে সেইগুলাকে ছোট হাতের এ তে অর্ডার করেছে। এই যে দেখুন আমরা একটু আউটপুটে যাই, এই জায়গাটায় এখানে আমরা আউটপুটে যাচ্ছি। এই যে দেখুন কালারটাকে আমি করে দিলাম। এই যে প্রথমে এখান থেকে এই পর্যন্ত দেখুন নাম্বারের লিস্ট 1 2 3 4 এইভাবে সে নাম্বারটাকে লিস্ট করেছে। এরপরে লেটারের লিস্ট, এই যে দেখুন এ বি সি ডি এই আকারে সে লিস্ট করেছে, যেখানে আমরা টাইপ দিয়েছিলাম এ। এরপরে আছে লোয়ার কেস লেটার্স এর লিস্ট, এখানে আমরা লোয়ার কেস লেটারে এ বি সি ডি এইভাবে আমরা লোয়ার কেস লেটারটা সিলেক্ট করেছি, তাই জন্য সে এ বি সি ডি এইভাবে সাজিয়েছে সিকোয়েন্সিয়ালি। এরপর রোমান লেটার দিয়েছি, এই যে দেখুন এই টাইপের ভিতরে, এই যে টাইপ আই এর ভিতরে। এরপরে আছে কি অর্ডার টাইপ ছোট হাতের আই, এইটা লেখার কারণে সে রোমান লেটার গুলোকে ছোট হাতের 1 2 3 এইভাবে লিখেছে।
তো এই বিষয়গুলা আপনারা মাথায় রাখবেন যে আমরা একটা অর্ডারেড লিস্ট কিভাবে ক্রিয়েট করতে পারি। প্রথমে আমি একটু আরেকবার ব্যাখ্যা করছি। এখানে কি করব, আমরা বডির ভিতরে যাব, এরকম একটা ট্যাগ দিয়েছি, ট্যাগ হেডার ট্যাগ এখানে ইউজ করা হয়েছে। এরপরে ওএল, এটা মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট। এরপরে এল আই, এই কথাটা দিয়ে আমি যা কিছু লিখবো তার ভিতরে, সেগুলো হচ্ছে আমার লিস্ট হিসেবে প্রদর্শিত হবে। যেমন এখানে অ্যাপেলস, ব্যানানাস, লেমনস, অরেঞ্জ এগুলো লেখা হয়েছে। এল আই, এটাকে আমি এই জায়গাটা এই যে এল আই ট্যাগটা ক্লোজ করেছি। এরপরে ওএল, অর্ডার্ড লিস্টটাকে ক্লোজ করেছি। তার মানে এতটুকু একটা লিস্ট আমার ক্রিয়েট হয়েছে। পরবর্তীতে কি করলাম, আমি আরেকটা লিস্ট ক্রিয়েট করলাম, যেটা আমার লিস্টটা তৈরি হলো এ, এরকম আলফাবেট দিয়ে, এ এ বি সি এই ধরনের দিয়ে, এ বি এই ধরনের, সি, ঠিক আছে, এই ধরনের লেটার দিয়ে বড় হাতের, সেটার জন্য আমি এখানে আরেকটা লিস্ট ক্রিয়েট করলাম। এই অংশে দেখেন কি করেছি, ও এল এটা লেখার পরে টাইপ দিয়েছি, যে এটা হচ্ছে লেটার দিয়ে সে টাইপটা দেয়া হয়েছে, টাইপ ইকুয়ালস টু বড় হাতের এ, এই কথাটা লেখার সাথে সাথে সে এ থেকে শুরু করে এ বি সি ডি এইভাবে সে সর্টেড ভাবে লিখবে। এরপরে ও এল, এটাকে ক্লোজ করা হয়েছে ট্যাগটা। ও এল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর এখানে এল আই, এটার মানে হচ্ছে লিস্ট। লিস্টের ভিতরে আমি যা কিছু লিখবো, সেই লিস্ট ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সেটা হচ্ছে লিস্ট আকারে প্রদর্শিত হবে আমার স্ক্রিনে, ঠিক আছে। এরপরে দেখুন আরো একটি লিস্ট ক্রিয়েট করেছি আমরা এখানে, সেটা হচ্ছে যে এ, ছোট হাতের এ, এটার জন্য আমি ওই সেম লিস্টে কি করেছি, ওএল টাইপের ভিতরে আমি দিয়েছি ছোট হাতের এ দিয়ে সে টাইপটা করবে, সেটা করা হয়েছে এ বি সি ডি এইভাবে করেছে। এরপরে আছে রোমান লেটার, যেটা টাইপ দেওয়া হচ্ছে আই, এটা আপনার এখানে কি আছে লিস্টটা, লিস্টের ভিতরে সেম জিনিস, জাস্ট 1 2 3 4 এইভাবে লিস্টটা হবে। এরপরে আছে রোমানি আরেকটা লিস্ট, সেটা হচ্ছে যে ছোট হাতের লেটার দিয়ে করা, লোয়ার কেস রোমান নাম্বারস, এটাকেও আমরা এই যে এখানে টাইপ দিয়ে দিয়েছি, সাথে সাথে সে ছোট হাতের রোমান লেটার ইউজ করেছে। তাহলে আমি আশা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন, কিছুই না, জাস্ট আমরা লিস্টের ব্যবহার এখানে শিখলাম, সেটা হচ্ছে অর্ডারেড লিস্ট। এই যে অর্ডারেড লিস্ট শিখলাম, সেটার কোডটা করার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করছি এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, আর এই সফটওয়্যারটা আপনাদের কম্পিউটারে আপনারা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এই ট্যাগটা গেল। এরপরে আমরা শিখবো হচ্ছে আনঅর্ডারেড লিস্ট, ঠিক আছে। আনঅর্ডারেড লিস্ট হচ্ছে যেখানে আমরা বুলেট বা হচ্ছে সার্কেল এই ধরনের বিভিন্ন ইয়ে দিয়ে আমরা আনঅর্ডারেড লিস্ট তৈরি করব। ঠিক সেম জিনিস, আমরা জাস্ট এখানে কি করব, এই টোটাল জিনিসটাকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে দ্রুত করার জন্য, এটাকে কপি করলাম। আপনারা অবশ্যই আলাদা আলাদা ভাবে সবকিছু করবেন, আমি জাস্ট আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য এটা ইয়ে করছি। আচ্ছা, এবার এটাকে যদি আমরা সেভ করি এবং এই পেজটাকে যদি রিলোড করি, দেখুন আমাদের আরেকটা লিস্ট তৈরি হয়েছে, যেটা দেখুন আনঅর্ডারেড। মানে কি, এখানে দেখুন আমাদের যেই নতুন যে লিস্টটা তৈরি হলো সেটা কেমন, এখানে কিন্তু কোনো নাম্বারিং করা নেই, 1 2 3 এ ধরনের কিছু করা নেই, এখানে বুলেট পয়েন্ট দিয়ে লিস্টটা তৈরি করা। এরপরে সার্কেল, এরপরে আছে কি স্কোয়ার নিচে, এই যে দেখুন এখানে সার্কেল, এখানে স্কোয়ার, এই যে তিনটা ওয়েতে এখানে করা আছে। এই তিনটা ওয়েতে আমরা এই তিনটা ওয়েতে আপনারা এই লিস্টটা করতে পারবেন, যেটাকে আমরা বলছি আনঅর্ডারেড লিস্ট। তাহলে আমরা দুইটা লিস্ট শিখে ফেললাম, একটা হচ্ছে অর্ডারেড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডারেড লিস্ট। এখানে একসাথে অর্ডারেড লিস্ট এবং আনঅর্ডারেড লিস্টের আউটপুটটা দেখানো আছে। ওখানে যেহেতু আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি, যে একসাথে আমি আউটপুট এবং এটা দেখাতে পারছি না, আমি এখান থেকে দেখাই। যে দেখুন এখানে কোডটাতে কি করা হয়েছে, এখানে প্রথমে একটা হেডার ট্যাগ লেখা হয়েছে, এরপরে ইউএল, এটার মানে হচ্ছে আনঅর্ডারেড লিস্ট, এটা টাইপ দেওয়া হয়েছে ডিআইএস কে, ডিস্ক, দেখতে হচ্ছে ডিস্কের মতো দেখা যাবে।
এরপরে আছে কি আমাদের এই লিস্টটা ক্রিয়েট করা হয়েছে, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে লিস্ট ক্রিয়েট করা হয়েছে। এরপরে ক্লোজ করেছি আমরা আনঅর্ডার্ড লিস্টের ট্যাগটি। তারপরে আমরা আরেকটি এরকম সিমিলার ওয়েতে লিখেছি, এইভাবে তিনটা আমরা লিস্ট তৈরি করেছি এখানে। এই যে দেখুন তিনটা লিস্ট আমরা তৈরি করেছি এবং তিনটা লিস্টের এই যে আউটপুট এখানে আছে তিনটা শেপে, একটা হচ্ছে বুলেট, একটা হচ্ছে সার্কেল, আর একটা হচ্ছে স্কোয়ার শেপ। তিনটা শেপে আমরা তিনটা আউটপুট পেলাম। তাহলে আমাদের এখন ট্যাগ শেখা হলো কি ট্যাগ, সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগের ভিতরে আমরা অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট এই দুইটা শিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের জ্ঞানার্থে বলছি যে সবচাইতে বেশি এক্সামে দেখা যাচ্ছে যে এই কোশ্চিনটা আসে, যে একটা লিস্ট তৈরি করতে বলা হয়, লিস্টের কি কি এলিমেন্ট হবে সেটা সম্পর্কে আগে থেকে একটা আইডিয়া দেওয়া হয়, সেই আইডিয়ার প্রেক্ষিতে আপনাকে লিস্ট তৈরি করতে হবে। যদি সেখানে নাম্বারিং করার কথা বলা থাকে তাহলে সেটা আপনি অর্ডার্ড লিস্টে ধরে নেবেন, যদি নাম্বারিং করার কথা না বলা থাকে তাহলে সেটা অবশ্যই আনঅর্ডার্ড লিস্ট। এই যে দেখুন আরেকটা এক্সাম্পল আমরা এখানে আলোচনা করি, এটা একটা আনঅর্ডার্ড লিস্ট, কিন্তু এই লিস্টে কফি, টি এই ধরনের কথাবার্তা লেখা আছে। এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা দোকানের, কফি শপের একটা মেনু কার্ড তৈরি করা হচ্ছে। নেস্টেড লিস্ট সেটা কেমন, যে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট তৈরি করা। এটা একটু আলোচনা করি ভালোভাবে, যেটা আপনাদের খুব সুন্দর করে মনে রাখতে হবে। মনে করুন আপনি একটা লিস্ট ক্রিয়েট করলেন, আনঅর্ডার্ড লিস্ট, তার ভিতরে আপনি লিখলেন যে দুই ধরনের আইটেম আছে, একটা হচ্ছে কফি আর একটা টি। এখন টি এর ভিতরে আবার লিখলেন ব্ল্যাক টি এবং গ্রিন টি, দুই ধরনের টি আছে। এই গ্রিন টির ভিতরে আবার আপনি বললেন যে অর্ডারেড লিস্ট তৈরি করলেন, যার ভিতরে একটা আছে চায়না আর একটা আছে আফ্রিকা। দেখুন মজার বিষয় হচ্ছে এখানে আপনাদের মাথা গুলিয়ে যেতে পারে, যেহেতু এটা একটা নেস্টেড প্রসেস। প্রথমে আমি এখানে যে লিস্টটা শুরু করেছি আনঅর্ডারেড লিস্ট, এই যেখানে, সেখান থেকে আমি প্রথমে একটা লিস্ট লিখলাম টি এবং কফি। এই টি এর একটা সাব সেকশন তৈরি করলাম, তার ভিতরে আবার একটা আনঅর্ডার্ড লিস্ট লিখলাম, এবং এই আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আবার ব্ল্যাক টি এবং গ্রিন টি দুইটা লিখলাম। এই গ্রিন টির ভিতরে এই যে দেখুন ট্যাগটা কিন্তু আমি এখানে শেষ করেছিলাম, কিন্তু পরে গ্রিন টিটা কিন্তু শেষ করিনি। গ্রিন টি যে ট্যাগটা সেটা কিন্তু আমি এখানে শেষ করিনি, এই যে দেখুন, এই যে এখানে শেষ করিনি। আবার দেখুন টি এর পরেও কিন্তু আমি ট্যাগ ক্লোজ করিনি, লিস্ট ট্যাগটা ক্লোজ করিনি। এই জন্য আমরা এখন কি করব, এই যে দেখুন আবার একটা অর্ডার্ড লিস্ট ক্রিয়েট করলাম গ্রিন টির এগেনস্টে। তারপরে কি করলাম, তার ভিতরে আমি আবার লিস্ট ক্রিয়েট করলাম, যেখানে বললাম চায়না এবং আফ্রিকা দুই ধরনের প্রজাতির আপনি গ্রিন টি নিতে পারেন। এরপরে আমি এই অর্ডারেড লিস্টটা ফার্স্টে ক্লোজ করলাম। গতদিন বলেছিলাম যে নেস্টেড প্রসেসে যেইটা সবার লাস্টে ট্যাগটা ওপেন হবে সেই ট্যাগটা সবচেয়ে ফার্স্টে ক্লোজ হবে। দেখুন সবার লাস্টে এই ট্যাগটা ওপেন হয়েছে, এই ট্যাগটা আমি ফার্স্টে ক্লোজ করলাম এই জায়গাটায়, ঠিক আছে, এইখানে। এরপরে এরপরে আমরা কি করব, লিস্ট ট্যাগটা ক্লোজ করলাম, তারপরে আনঅর্ডার্ড লিস্ট ট্যাগটা ক্লোজ করলাম, তারপর আবারও লিস্ট ট্যাগটা ক্লোজ করলাম। কেন, একটা হচ্ছে এই লিস্ট ট্যাগ ক্লোজ হলো, এই যে আনঅর্ডার্ড লিস্ট, এই যে এই লিস্ট, ঠিক আছে, এই তিনটাকে ক্লোজ করলাম। এই যে দেখুন প্রথমে অর্ডার্ড লিস্টকে ক্লোজ করেছি, তারপর লিস্ট, এই যে গ্রিন টির যে লিস্টটা ছিল এই অংশটাকে ক্লোজ করেছি, এটা প্রথমে এইটা এইটুকু ক্লোজ করলাম, এরপরে এইটা, তারপরে এইটাকে ক্লোজ করলাম, নেস্টেড এরিয়া তৈরি করলাম, এই যে। এরপরে এই যে লিস্টটা ছিল এইটাকে ক্লোজ করলাম, ঠিক আছে, এই যে এইভাবে ক্লোজ করতে করতে আসলাম। দেখুন আপনারা বুঝতেছেন কিনা আমার দাগ দিয়ে দেখানো অংশগুলো। প্রথমে আমি এই অংশটাকে ক্লোজ করেছি অর্ডার্ড লিস্ট সাবসেকশন, ঠিক আছে, এটাকে ক্লোজ করেছি। আমি আরেকটা আলাদা একটি কালার নিয়ে নিচ্ছি যেটা আপনাদের বুঝতে সহজ হবে। প্রথমে আমি এই অংশটুকু ক্লোজ করেছি, এরপরে আমি এইটাকে ক্লোজ করেছি, তারপরে আমি এই অংশটাকে ক্লোজ করেছি, এবং ফাইনালি আমি এই অংশটাকে ক্লোজ করেছি। এইটা কোথা থেকে শুরু কোথায় শেষ দেখুন, এখান থেকে শুরু এইখানে শেষ, এই যে এই জায়গাটায় শেষ। এইটা এখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু এখানে শেষ, ঠিক আছে।
এরপরে আরেকটা ছিল কি, এই জায়গা থেকে একটা শুরু হয়েছিল, এইখানে শেষ হয়েছে, ঠিক আছে। এরপরে এটা এখান থেকে শুরু, এখানে শেষ। এটাকে বলা হয় নেস্টেড নেস্টেড আনঅর্ডার্ড লিস্ট বা লিস্ট। নেস্টেড ট্যাগ ইউজ করা, হ্যাঁ। আমরা কোনো ট্যাগের ভিতরে মাল্টিপল ট্যাগ যদি ব্যবহার করি, সেটাকে আমরা বলবো হচ্ছে নেস্টেড ট্যাগ ইউজ করা বা নেস্টেড লিস্ট, ঠিক আছে। তাহলে আশা করব আপনারা এটা ক্লিয়ার হয়েছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টসে জানান, আমি আবার আপনাদের বুঝিয়ে দিব। আরেকবার আমি একটু আলোচনা করে দিই। এখানে এই জিনিসটা অনেকেরই কঠিন লাগে, এই জন্য আরেকবার আলোচনা করছি। সেটা হচ্ছে আমি একটা লিস্ট তৈরি করছি, যেটা এখান থেকে শুরু করলাম, আনঅর্ডার্ড লিস্ট। এই লিস্টটা এইখানে গিয়ে শেষ হবে, ঠিক আছে। এরপরে আমি শুরু করলাম, এখানে কফি লিখলাম, এখানে টি লিখলাম। এখন টি এর আবার এই যে দেখুন, টি এর ভিতরে আমার দুইটা সাবসেকশন ছিল, ব্ল্যাক টি এবং গ্রিন টি। এই টি আমি ক্লোজ করিনি, এইটা এখান থেকে নিয়ে আমি এই পর্যন্ত আমি সেকশন তৈরি করলাম, সরি, এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমি সেকশন তৈরি করলাম। আর এটার জন্য এখান থেকে নিয়ে এই অর্ডারেড লিস্টটার পুরো সেকশন তৈরি করলাম, ঠিক আছে। এর ভিতরে আমি যে টি এর একটা সাবসেকশন তৈরি করেছি, সাবসেকশনটা হচ্ছে এইখান থেকে অর্ডারেড লিস্ট আনঅর্ডারেড লিস্ট তৈরি করলাম। সেখানে আবার লিখলাম যে ব্ল্যাক টি এবং গ্রিন টি। তাহলে এই যে গ্রিন টি, এটাকে কিন্তু ক্লোজ করা হয়নি, এইটাকে আমি এইখানে এসে ক্লোজ করেছি। আর এই যে যে অর্ডারেড আনঅর্ডারেড লিস্ট আমি দিলাম, সেটা এই জায়গায় এসে ক্লোজ করলাম, ঠিক আছে। এখন এই যে অর্ডারেড লিস্ট থাকলো, এটা কোথায় আসলো, এইখান থেকে নিয়ে এই জায়গায় এই পর্যন্ত। এবার দেখুন আমি ব্যাখ্যা করি, তাহলে কি ঘটবে। সেটা হচ্ছে প্রথমে এখান থেকে আমি বড় একটা লিস্ট তৈরি করলাম এই পর্যন্ত। এটা হচ্ছে টোটাল লিস্টটা, টোটাল আমার আনঅর্ডার্ড লিস্টটা। এরপরে আমি একটা সাবসেকশন তৈরি করলাম টি এর জন্য, সেটা হচ্ছে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে টি এর ওপেনিং এখানে, এইখানে ক্লোজ, হ্যাঁ। টি এর এগেনস্টে আমার আবার একটা আনঅর্ডার্ড লিস্ট তৈরি করলাম, যেখানে আমার ব্ল্যাক টি এবং গ্রিন টি আছে। এই গ্রিন টির জন্য আমি আবার একটা লিস্ট তৈরি করলাম এই যে জায়গাটায়, ঠিক আছে। আর এই যে এখানে যে আনঅর্ডার্ড লিস্ট ওপেন করেছিলাম, সেটা এই যে এই জায়গাটায় আছে, শেষ করেছি। এখন এই যে গ্রিন টি, তার জন্য আবার একটা অর্ডার্ড লিস্ট তৈরি করেছি এখানে, একটা আলাদা কালার নিয়ে এই যে একটা অর্ডার্ড লিস্ট তৈরি করলাম এখানে। তার ভিতরে আমি এই যে চায়না, আফ্রিকা এটার ক্যাটাগরি দিলাম। এই কাজগুলো কোথায় কোনটা করলাম দেখুন। প্রথমে লিস্ট তৈরি করেছি কফি এবং টি, এই যে দেখুন, এই যে প্রথমে হচ্ছে কফি, এখানে টি, এই যে টি এর আবার সাবসেকশন আছে ব্ল্যাক টি এবং গ্রিন টি, এই যে ব্ল্যাক টি এবং গ্রিন টি। এই গ্রিন টির আবার সাবসেকশন আছে চায়না এবং আফ্রিকা, এই যে চায়না এবং আফ্রিকা। এই কাজগুলো করার জন্য আমি এতগুলো স্টেপ এখানে ব্যবহার করলাম। তাহলে কোথায় কোথায় ট্যাগ ওপেন করেছি, ক্লোজ করেছি, এই যে দেখুন এখানে প্রথম প্রথম যে ট্যাগটা, এটা হচ্ছে পুরা লিস্টের ট্যাগ, যার ভিতরে আমি যা কিছু লিখেছি সবকিছু প্রদর্শিত হচ্ছে লিস্ট আকারে। এই যে মিল্ক এই পর্যন্ত পুরাটা হচ্ছে লিস্ট। এরপরে এরপরে আমরা কি করলাম, আমরা এখানে কফি এবং টি, এই যে টি এর যে ট্যাগটা ওপেন করেছিলাম, সেটা এইখানে এসে ক্লোজ করলাম, ঠিক আছে। এরপরে আমরা যে আনঅর্ডার্ড লিস্ট টি এর জন্য তৈরি করেছি সাবসেকশন, সেটা এইখানে এসে শুরু করেছি, এইখানে এসে শেষ করেছি, ঠিক আছে। আমি ক্রস করে দিচ্ছি যে ব্ল্যাক কালার দিয়ে, তাহলে বুঝতে পারবেন। এরপরে আমরা গ্রিন টি যেটার সাবসেকশন লিস্টটা শুরু করেছিলাম, সেটা এখানে শেষ করেছি, এখান থেকে শুরু করেছি, এই যে। এরপরে আমার আরেকটা অর্ডার্ড লিস্ট তৈরি করেছি, এই যে ব্ল্যাক দিয়ে আমি ক্রস করে দিচ্ছি এখান থেকে এই পর্যন্ত। অনেক হিজিবিজি হিজিবিজি হয়ে গেল, তো আশা করি আপনাদের বুঝতে একটু কষ্ট হলেও আপনারা পুরা জিনিসটা ক্লিয়ার। নেস্টেড, এই টোটাল জিনিসটাকে বলা হয় নেস্টেড। একটা ট্যাগের ভিতরে
আরো ট্যাগ, ঠিক আছে, একটা ট্যাগের ভিতরে আরো আরো ট্যাগ ইউজ করা, মাল্টিপল ট্যাগ, সিঙ্গেল ট্যাগের ভিতরে মাল্টিপল ট্যাগ ইউজ করা হচ্ছে নেস্টেড। তো মোটামুটি এটা ছিল হচ্ছে অর্ডারেড এবং আনঅর্ডারেড লিস্টের মিক্সিং। আপনাকে এই ডিসিশনটা কিভাবে নিতে হবে সেটা একটু বলে দিই। মনে করুন আপনাকে বলা হলো যে আপনি একটা রেস্টুরেন্টের জন্য বা একটা কফি শপের জন্য একটা লিস্ট ডিজাইন করুন, সেখানে আপনাকে এইভাবে ডিসিশনটা নিতে হবে, ঠিক আছে। এরপরে আমরা ডেফিনেশন লিস্ট, যেটা এই ডেফিনেশন লিস্টটা শিখব। আচ্ছা, ডেফিনেশন লিস্টটা কি আপনারা কি এটা বুঝেছেন যেটা আলোচনা করলাম কেবল? আচ্ছা, ডেফিনেশন লিস্টটা হচ্ছে HTML এ ব্যবহৃত এক বিশেষ ধরনের লিস্ট, যা গ্লোসারি লিস্ট নামেও পরিচিত। এই লিস্ট কি করে অন্যান্য লিস্ট হতে কিছুটা আলাদা। ডেফিনেশন লিস্ট কোনো একক আইটেম সমূহের তালিকা নয়, এর হচ্ছে ফরম্যাট অনেকটা ডিকশনারির মতো। লিস্টের কোনো আইটেমের জন্য যখন বর্ণনার প্রয়োজন হয় তখন এ ধরনের ফরম্যাট খুবই কার্যকরী। ডেফিনেশন লিস্ট দুটি অংশে বিভক্ত, এক হচ্ছে টার্ম বা আইটেমের বিষয়কে বোঝায়, আর একটা হচ্ছে টার্মের বর্ণনা। দেখুন এখানে বলা আছে যে ডেফিনেশন লিস্ট শুরু হয় ডিএল এটা দিয়ে। ডিএল মানে হচ্ছে ডেফিনেশন লিস্ট, ডিতে হচ্ছে ডেফিনেশন আর এল তে হচ্ছে লিস্ট। আর প্রতিটি আইটেমের শুরু হয় ডিটি দ্বারা, ডেফিনেশন টার্ম দিয়ে। আর প্রতিটি বর্ণনা শুরু হয় ডিডি দ্বারা, ডেফিনেশন ডেসক্রিপশন দিয়ে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের, যে আমরা যখন একটা এই ধরনের লিস্ট ক্রিয়েট করব আমাদের এই টার্মগুলো লাগবে, ডিডি ডিটি এগুলো লাগবে। এগুলো উভয় এমটি ট্যাগ, এদের জন্য কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন হয় না, তবে ক্লোজিং ট্যাগগুলো আমরা লিখবো যাতে আমাদের বুঝতে সহজ হয় যে কোথা থেকে শুরু করে আমি কোথায় শেষ করছি ট্যাগগুলো, এই জন্য। তাহলে আমরা এই ট্যাগটা একটু আউটপুটটা দেখি। দেখুন এখানে একটা ডেফিনেশন লিস্ট তৈরি করা হয়েছে। এই লিস্টের সিস্টেমটা হচ্ছে এরকম, প্রথমে এখানে একটা হেডার দেয়া হলো H4, এটা একটা হেডার সেকশন দেয়া হলো। এরপরে ডিএল ডেফিনেশন লিস্ট শুরু করলাম, তারপর ডিটি ডেফিনেশনের কি টার্ম দিলাম। টার্মটা কি, এটা যেই নাম ধরে আপনি ডাক দিবেন সেটা দিচ্ছেন, যেমন এখানে হচ্ছে লেখা হচ্ছে রাইস, ভাত, তারপরে টি, এই ধরনের কথাবার্তা লেখা হয়েছে। এরপরে ডিডি, এটা হচ্ছে এই যে এখানে আমরা দেখলাম একটু আগেই, ডিডিটা কি ডেফিনেশন ডেসক্রিপশন। আমরা এখন এই যে ডেফিনেশনটা দিয়েছি রাইস, তার সম্পর্কে একটা ডেসক্রিপশন আমরা ছোট করে লিখে দিলাম, মেড ফর প্যাডি। তারপরে কি ব্ল্যাক নট ড্রিঙ্ক, এই ধরনের কথাবার্তা লেখার জন্য আমরা ডেফিনেশনের ডেসক্রিপশন দেওয়ার জন্য এটা একটা দিলাম। এই যে দেখুন এখানে ক্লোজ করার আমাদের প্রয়োজন হয়নি, যদি আমি ক্লোজ করি এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার প্রয়োজন হয়নি। ঠিক আছে, এগুলা যেহেতু এমটি ট্যাগ এগুলোকে ক্লোজ করতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, এই যে দেখুন এই ট্যাগগুলো আমরা স্টার্ট করেছি বাট ক্লোজ করিনি। এরপরে এভাবে সিমিলার ওয়েতে আমরা সুগারের জন্য, মিল্কের জন্য, সল্টের জন্য, পটেটোর জন্য করেছি, যেখানে আমরা ডেফিনেশনের টার্ম দিয়েছি এবং ডেফিনেশনের ডেসক্রিপশন দিয়েছি। এরপরে আমরা ডেফিনেশনের যে লিস্টটা সেটাকে শেষ করে দিয়েছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজান দিচ্ছে, আমরা একটু ছোট ব্রেক নিচ্ছি, আজানটা শেষ হলে আমরা আবার শুরু করব, ঠিক আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজানের ব্রেকের পরে আমরা আবার শুরু করছি। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই লিস্টের সমস্ত পার্ট আমরা দেখে ফেললাম। আমাদের কিছু বাড়ির কাজ থাকবে যাতে আপনারা বাসায় প্র্যাকটিস করেন, সেটার জন্য আপনারা বাসায় কি করবেন দেখে নিন। এমন একটি ওয়েব পেজ তৈরি করবেন যেটার টাইটেল হবে কলেজ ইনফরমেশন। বডিতে একই প্যারাগ্রাফে দুটি লাইন থাকবে যাদের রং
ও ফন্ট কালার আলাদা হবে। বিভিন্ন ফন্ট সাইজ, কালার, বিভিন্ন স্টাইল ও অ্যালাইনমেন্ট ব্যবহার করে বাড়ি থেকে একটি ওয়েব পেজ তৈরি করে আনতে হবে আপনাদের, যেটা আপনারা সুন্দর করে একটা ড্রাইভে বা আমাদের এই যে গ্রুপে আপনারা আপলোড করবেন আমাদের স্যারের কাছে, আমি সেটা দেখে নিব। এরপরে কি করবেন, এমন একটি ওয়েব পেজ তৈরি করবেন যেখানে ক্লাসের বন্ধুদের নামের তালিকা থাকবে, এটা আমরা লিস্ট দিয়ে তৈরি করবেন আপনারা। আর যাদের কি চতুর্থ বিষয় গণিত তাদের একটি তালিকা হবে, আর যাদের চতুর্থ বিষয় জীববিজ্ঞান তাদের একটি তালিকা হবে, দুইটা তালিকা করবেন, ঠিক আছে? অর্ডারেড এবং আনঅর্ডারেড লিস্টের মিক্সিং করে আপনাদের তালিকাগুলো করবেন। এরপরে কি আপনাদের তিনজন বন্ধুর নাম লিখে তাদের ডেফিনেশন লিস্ট ব্যবহার করে তাদের বর্ণনা দিবেন, এক একজন বন্ধুর সম্পর্কে বর্ণনা দিবেন। তাহলে আমরা যা শিখলাম আজকে সেগুলো ছিল লিস্ট সম্পর্কে। শিখলাম কি কি আরেকবার একটু ওভারভিউ করি। এটা হচ্ছে শিখলাম অর্ডারেড লিস্ট কিভাবে তৈরি করতে হয়, এখানে এই যে অর্ডারেড লিস্ট। তারপরে শিখলাম হচ্ছে আনঅর্ডারেড লিস্ট, যেটা ইউএল। এরপরে শিখলাম হচ্ছে ডেফিনেশন লিস্ট, ঠিক আছে? তাহলে আমরা 3 টাইপসের লিস্ট শিখে ফেললাম। এবার আমরা শিখবো হাইপার লিঙ্কস। হাইপার লিঙ্কস জিনিসটা কি এটা সম্পর্কে খুব সুন্দরভাবে শিখবো। একটি সম্পূর্ণ ওয়েব প্রেজেন্টেশন হচ্ছে একাধিক এইচটিএমএল বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টের সমষ্টি। আমরা যখন কোনো ওয়েব পেজ ওপেন করি তখন প্রথমে আমাদের সামনে যে পেজটি আসে সেটি হলো হোম পেজ। আর এই হোম পেজের বিভিন্ন স্থানে ক্লিক করলে আরো নতুন নতুন পেজ আসে। ওয়েবে হোম পেজ সহ প্রতিটি পেজ এক একটি স্বতন্ত্র এইচটিএমএল ফাইল, অর্থাৎ প্রতিটি স্বতন্ত্র ফাইলের সাথে হোম পেজের একটি সংযোগ দেওয়া আছে। আর এই সংযোগকেই লিংক বা হাইপার লিংক বলে। ওয়েবের ভাষায় বলতে গেলে হাইপার লিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স বা কোনো ঠিকানা, ঠিক আছে, যেখানে আমি প্রেস করার সাথে সাথে এক পেজ থেকে আরেক পেজে চলে যেতে পারবো। আমরা এটা শিখবো। এই এইচটিএমএল পেজ, ইমেজ বা সাউন্ড ফাইল, মুভি ইত্যাদি রিসোর্সকে হাইপারলিংক দিয়ে নির্দেশ করা হয়। কোনো ডকুমেন্টের অভ্যন্তরে হাইপারলিংকের সম্ভাব্যকে নির্ধারণ করার জন্য অ্যাঙ্কর টার্মটি ব্যবহার করা হয়। হাইপারলিংক এবং অ্যাঙ্কর উভয়ই নির্ধারণ করতে অ্যাঙ্কর এলিমেন্ট এ এই কথাটা লেখা হয়, অ্যাঙ্কর ট্যাগটি ব্যবহার করা হয়। এই যে দেখুন নিচে খুব সুন্দর করে দেখানো আছে হাইপারলিংকটা কিভাবে লিখতে হবে আমাদের। হাইপারলিংকটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে কি করব আমরা, হাইপারলিংক লেখার জন্য প্রথমে আমরা এ বা অ্যাঙ্কর ট্যাগটা লিখব এখানে। এরপরে HREF যেটাকে বলে হাইপার রেফারেন্স, এখানে ইউআরএলটা দিব। ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের হতে পারে, কোনো পেজের ইউআরএল হতে পারে, এখানে দিব। এরপরে আমরা লিঙ্ক টেক্সট, মানে আমরা যে টেক্সটটা লিখবো যেটাকে আমরা প্রদর্শিত করব, দেখা যাচ্ছে আমি লিখলাম যে facebook.com বা লিখলাম ফেসবুক অথবা লিখলাম টুইটার, এই কথাটা শুধুমাত্র প্রদর্শিত হবে আমার পেজে, বাকিটা ওর ব্যাকে একটা লিঙ্ক দেয়া থাকবে। আমি ওইখানে বাটনে প্রেস করার সাথে সাথে আমি ওই পেজে চলে যাব। বিষয়টা এরকম যে আমাদের পেজের বিভিন্ন লিঙ্ক দেয়া থাকবে বা বিভিন্ন বাটন থাকবে, যেখানে প্রেস করার সাথে সাথে আমি ওই লিঙ্কটাতে চলে যাব, তার এগেনস্টে লিঙ্কটা এখানে দেয়া হবে, ঠিক আছে? আর অ্যাঙ্কর ট্যাগটা এখানে ক্লোজ করা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা হাইপার লিঙ্কে কি কি থাকে। একটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের এ দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ হবে ট্যাগটা। তার ভিতরে যে ট্যাগটা এ দিয়ে শুরু হয়েছিল তার ভিতরে আমি রেফারেন্স, হাইপার রেফারেন্সটা দিব, ইউআরএল, এবং মাঝখানে আমরা লিঙ্কের টেক্সটটা লিখবো। এই জায়গায় আপনি যে নামটা হবে সেই নামটা লিখবেন। একটা উদাহরণ দেখলে আপনারা বুঝে যাবেন। সেটা হচ্ছে আমি এখানে এই যে ইন্টারনাল রিলেটিভ পাথ বা এগুলো নিয়ে একটু কথা বলে দিই তাহলে ভালো হয়। সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক কি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এমন একটি ফাইলের সাথে লিঙ্ক স্থাপন করা যা আমাদের নিজস্ব ওয়েবসাইটের অংশ, অর্থাৎ লিঙ্ক করা ফাইল সহ সম্পূর্ণ প্রেজেন্টেশনটি আমাদের তৈরি, মানে আমাদের নিজস্ব প্রেজেন্টেশনকে আমি লিঙ্ক করেছি। একই পেজের মধ্যে নির্দিষ্ট কোনো অংশের সাথে লিঙ্ক করাও ইন্টারনাল লিঙ্কের অংশ। আর এক্সটার্নাল লিঙ্ক কি? এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটে কোনো ফাইলের সাথে ইন্টারনেটে অবস্থিত
অন্য কারো তৈরি ওয়েবসাইটের বা ওয়েবসাইটের কোনো অংশের সাথে সংযুক্ত করা। ঠিক আছে, ক্লিয়ার? একটা হচ্ছে যে আমার নিজের ওয়েবসাইটের পেজগুলোকে আমি লিংক করেছি, আর একটা হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটকে আমি লিংক করেছি, যে ওখানে প্রেস করার সাথে সাথে ওই লিংকে আপনি চলে যাবেন। ধরেন আমি ফেসবুকের একটা লিংক দিয়েছি, গুগলের লিংক দিয়েছি, বা আমি আমার গভর্নমেন্টের কোনো ওয়েবসাইটের লিংক দিয়েছি, সেখানে প্রেস করার সাথে সাথে ওখানে চলে যেতে পারবেন। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল লিংক। অ্যাঙ্কর ট্যাগের এইচআরএস অ্যাট্রিবিউটে ইউআরএল ব্যবহৃত হচ্ছে। ইউআরএল হচ্ছে একটি নির্দিষ্ট পাথ বা ঠিকানা। এই পাথকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে আমরা যে এইচআরএফ লিখলাম, তার ভিতরে কি কি আছে সেটা একটু জানবো। রিলেটিভ পাথ, একটা হচ্ছে রিলেটিভ পাথে কেবলমাত্র ইউআরএল এর সাধারণ অংশগুলো থাকে, এবং এক্ষেত্রে ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে ইউআরএল এর বাকি অংশ চিহ্নিত করে নেয়। যেমন দেখুন, এই যে অ্যাড্রেস, অ্যাড্রেস লিখে এখানে এইচটিএমএল, এই কথাটা লেখার সাথে সাথে আমাদের ইন্টারনাল যে পেজটা আছে সেই পেজটাকে সে লিংক করে নিবে। আর অ্যাবসোলিউট পাথ হচ্ছে, এর ক্ষেত্রে কি করে, লিংকের জন্য ডকুমেন্টকে স্থির করা হয় ডাইরেক্টরির টপ লেভেলের হায়ারার্কি অনুযায়ী লিঙ্ককৃত ফাইল পর্যন্ত পৌঁছার জন্য সমস্ত ডাইরেক্টরি নিম্ন ক্রমানুসারী কাজ করে। যেমন এই যে এরকম একটা ডিরেক্টরির লিংক দেওয়া হয়েছে, এই লিংক অনুযায়ী সে এখানে কাজ করবে। ঠিক আছে, হাইপার লিংকের কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো আমরা বলি, সেটা হচ্ছে হাইপার লিংকে ক্লিক করে একই ডকুমেন্টের ভিন্ন পেজে অথবা একই ডকুমেন্টের ভিন্ন কোনো অবস্থানে অথবা ভিন্ন কোনো ডকুমেন্টের ভিন্ন কোনো পেজে যাওয়া যায়। এরপরে আছে কি, সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করে জানা যায়। এরপরে কি আছে, ব্রাউজকারীর সময় বাঁচে। আর হাইপার লিংক ট্যাগে যে সমস্ত অ্যাট্রিবিউট ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে নিম্নরূপ। এইচআরএফ, যেটাকে আমরা হাইপার রেফারেন্স বলছি। এরপরে টাইটেল, যেটা টুল টিপ হিসাবে ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে টার্গেট, নতুন উইন্ডোতে পেজ ওপেন করতে ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে নেম, বুকমার্ক তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, এতক্ষণে আমরা এর সুবিধা জানলাম, এখন এটার ব্যবহার জানবো। আমরা এই হাইপার লিংক যেটা, এটার একটা ব্যবহার দেখি। এখানে কি করা হয়েছে, অ্যাঙ্কর ট্যাগটা কোথায় ইউজ করা হয়েছে দেখি। এখানে ধরুন একটা পেজ, আওয়ার অ্যাড্রেস বলে একটা পেজ লেখা হয়েছে, সেটা হচ্ছে একটা নোটপ্যাডে আপনি সেভ করবেন address.html নামে। ঠিক আছে, প্রথম কাজ এটা আপনাদের, একটা পেজ ওপেন করবেন যেখানে আপনি এরকম H1 দিয়ে কংগ্রাচুলেশন আওয়ার অ্যাড্রেস এত এত। ঠিক আছে, এরপরে এই যে দেখুন, এই জায়গাটাই রেফারেন্স করা হয়েছে আওয়ার অ্যাড্রেস বলে একটা, এই যে এই জায়গাটায় দেখুন, আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, পেজের আউটপুটটা যদি আমরা দেখি, এই জায়গাটায় আওয়ার অ্যাড্রেস বলে একটা নিচ দিয়ে আন্ডারলাইন করা আছে। এখানে আমরা কি করেছি, অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করেছি। এই যে HREF যেটা হাইপার রেফারেন্স, এখানে address.html পেজটা দিলাম, এটা আমার ইন্টারনাল রেফারেন্স করতেছি। আওয়ার অ্যাড্রেস পেজটা আমি এখানে প্রেস করার সাথে সাথে ওখানে যেতে পারবো। এটা আমার ওয়েবসাইটের হাইপার লিংক করলাম অন্য আরেকটি পেজে। এরপরে এখানে আরেকটা আমি হাইপার লিংক করলাম, যেটা এক্সটার্নাল হাইপার লিংক, যে আমার ওয়েবসাইটের পেজ থেকে google.com এ যাওয়া যাবে। দিস টেক্সট, এটা লেখা থাকলো, ইজ এ লিঙ্ক টু এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা বলা হলো যে এই পেজটা হচ্ছে লিংক করা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে। এবং এখানে আপনি চাইলে দিস টেক্সট না লিখে এখানে লিখতে পারতো google.com। ঠিক আছে, তাহলে আপনার এই পেজে কেউ আসলে ওটা গুগলের লিংক এটা বুঝতে পারতো এবং সে প্রেস করে গুগলে যেতে পারতো। তাহলে আমরা কি করলাম, দুইটা পেজ লিখলাম। আবার ব্যাখ্যা করি, উপরে যাই। প্রথম পেজে কি করলাম, HTML এখানে শুরু করলাম, HTML এখানে শেষ করলাম। এখানে হেডের ভিতরে টাইটেল দিলাম আওয়ার অ্যাড্রেস। ঠিক আছে, যেটা আমার এই জায়গাটায় প্রদর্শন হবে, এই যে অ্যাড্রেস, আওয়ার অ্যাড্রেস বলে টাইটেল বারে দেখাবে। এরপরে আমরা হেডার একটা অংশ নিলাম যেখানে কংগ্রাচুলেশন এই কথা লিখেছি এবং এখানে অ্যাড্রেস লিখেছি বোল্ড করে। বি ট্যাগটার মানে হচ্ছে বোল্ড, প্যারাগ্রাফ একটি ট্যাগের ভিতরে লিখেছি। এরপরে BR মানে হচ্ছে ব্রেক করেছি। এরপরে অক্ষরপত্র পাবলিকেশন, যেখানে তাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দিয়েছি। এরপরে আমরা এখন এটার ইন্টারনাল হাইপার লিংক করব।
এবং এক্সটার্নাল হাইপারলিংক করব। এটা কিন্তু আমি সেভ করেছি address.html। তাহলে বাসায় আপনারা এই কাজটা করবেন। এরপরে আমরা এখানে চলে যাচ্ছি, সেখানে হচ্ছে আমরা সেই রেফারেন্সটা করব। ঠিক আছে, এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখি। আমাদের এখানে তো নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা আছেই, আমরা তাহলে এটাকে ট্রাই করে দেখি কেমন হয়, আসলে হাইপারলিংক হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমাদের অলরেডি যেহেতু একটা পেজ ক্রিয়েট করা আছেই, আমরা আরেকটা HTML পেজ ক্রিয়েট করি। হ্যাঁ, এটার নাম দিব হচ্ছে সেভ করার অপশনে গিয়ে নাম দিব, এখানে গেলাম, সেভ অ্যাজে গেলাম, এখানে নাম দিব হচ্ছে address.html। ঠিক আছে, address.html এটাকে আমি অল ফাইলস দিয়ে দিচ্ছি, যাতে করে HTML হিসেবে এটাকে ওপেন করতে পারি আমি। সেভ করে দিলাম। দেখুন address.html নামে এই যে একটা সেভ হয়েছে, এটাকে আমি ওপেন করছি নোটপ্যাড প্লাস প্লাসে। ঠিক আছে, এটার ভিতরে আমি লিখে নিচ্ছি আমাদের যে অ্যাড্রেসের জন্য যেই পেজটা ছিল, সেই পেজটাকে আমি নিয়ে নিচ্ছি। এই যে পেজটাকে নিয়ে নিলাম, এই পেজটা আমরা এখানে দেখাবো। এখানে অ্যাড্রেস লেখা থাকলো, এটাকে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, এবার এই address.html এই পেজটাকে আমরা অ্যাক্সেস করব আরেকটা পেজ থেকে। address.html পেজটাকে আমরা আরেকটা পেজ থেকে অ্যাক্সেস করব, যেটা হবে হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু আপনার ছোট হাতের লেখা এবং বড় হাতের লেখা এক হওয়া যাবে না। সেজন্য আমরা যেটা করব, আমি লেখার পরে দেখায় দিচ্ছি। এই যে এখানে দেখুন address.html বড় হাতের আছে না, এখানে আমি ছোট হাতে করে দেব address.html, যাতে সে আমার পেজটাকে চিনতে পারে। ঠিক আছে, এরপরে আমি এখানেও আর কোথাও আমার কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। আমি সেভ করেছি এটাকে address.html, এটাকে আমি সেভ করে নিচ্ছি। এবার আমি আমার ব্রাউজারে চলে যাচ্ছি, test.html যে পেজটা আমাদের প্রথমের দিন ক্রিয়েট করেছিলাম, দেখুন এই যে আওয়ার অ্যাড্রেস এই কথাটা এখানে লেখা উঠেছে। দেখুন এই যে এই জায়গাটায় দেখুন আওয়ার অ্যাড্রেস এই কথাটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই যে দিস টেক্সট এই কথাটা দেখা যাচ্ছে। সেম জিনিসটা আমরা এখন কি করব, আমরা এখন এই আওয়ার অ্যাড্রেসে প্রেস করার সাথে সাথে এই যে দেখুন কংগ্রাচুলেশন সেই পেজে চলে গেছে। আমরা কিন্তু আর আগের পেজে নাই, আমরা এখন অন্য আরেকটা পেজে চলে এসেছি। এই পেজে দেখুন এখানে লেখা কংগ্রাচুলেশন আওয়ার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দেখুন বোল্ড আকারে আছে। তো সেম এই কাজটা কি করলাম, আমরা জাস্ট কিছুই করিনি, আমরা দুইটা পেজ ওপেন করেছি এবং সেই পেজের ভিতরে একটা হচ্ছে অ্যাড্রেসের জন্য একটা পেজ তৈরি করেছি, আর সেখান থেকে আরেকটা পেজকে ব্যবহার করে সেখান থেকে হাইপারলিংক করেছি। এবার দেখুন এখানে একটা কাজ করি, এখানে প্রেস করার সাথে সাথে দেখি তো গুগলে যায় কিনা। এই যে দেখুন google.com এখানে চলে গেল। এটার মানে হচ্ছে যে আমরা এটাকে এক্সটার্নাল হাইপারলিংক করেছি, আর ওটা হচ্ছে ইন্টারনাল লিংক করেছি। একটা হচ্ছে এক্সটার্নাল দিস টেক্সট, এটা এক্সটার্নাল, আর এটা হচ্ছে ইন্টারনাল। আমি এখানে দিস টেক্সটের পরিবর্তে আমি এই জায়গায় লিখে দেব google.com। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সহজ হবে, তাই না? আমি এখানে লিখে দিচ্ছি গুগল, শুধু গুগল লেখা থাকলে হবে, আমি বুঝতে পারবো যে এটা গুগলের জন্য আমি দিয়েছি। ঠিক আছে, এবার আমি এটাকে সেভ করি, আবার রিলোড করব। হ্যাঁ, দেখুন আবার রিলোড করছি, আমাদের এই পেজটাকে রিলোড করলাম। এই যে দেখুন গুগল কথাটা লেখা এসেছে এই জায়গাটায়, এই জায়গাটায় এখন কি গুগল লেখা আছে। এই যে গুগলে আমি যখন প্রেস করব, এই যে গুগলে চলে গেল। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে হাইপার লিংকের কারণে হচ্ছে। আর আওয়ার অ্যাড্রেসে প্রেস করার সাথে সাথে আমাদের অ্যাড্রেসের যে পেজটা সেখানে চলে যাচ্ছে। তাহলে আপনাদের আজকে এই পর্যন্তই থাকবে, সেটা হচ্ছে আপনারা বাসায় হাইপার লিংক করবেন। এই যে আরেকবার ব্যাখ্যা করে দিই, এই যে দেখুন এখানে google.com এই লিংকটা দেওয়া হয়েছে এই এইচ ট্যাগের এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এই যে এখানে গুগল কথাটা লেখা হয়েছে, এখানে আওয়ার অ্যাড্রেস, তার ভিতরে আমি ইন্টারনাল লিংক করেছি এই যে address.html। মনে রাখবেন যেই নামে আপনি সেভ করবেন ঠিক সেই নামটাই এখানে দিবেন এই ডাবল কোটেশনের ভিতরে, কখনো আপনি অন্য নাম দিবেন না।
তাহলে কিন্তু আপনার খুঁজে পাবে না। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, এখানে আমরা সমাপ্ত করব। আমরা তাহলে আজকে শিখলাম অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট এবং হাইপার লিঙ্ক কিভাবে করতে হয় এটা শিখলাম। আগামী দিন আমরা এই হাইপার লিঙ্ক করার পরবর্তী যে স্টেপ গুলো আছে সেগুলো শিখব এবং আমরা লাস্টের দিকে সিএসএস কিছু জিনিস শিখব, যেটা দ্বারা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা পেজকে কালার করা হয়। আপনার এই যে ফাইলটা আমি একবার বলি, এই যে দেখুন আমি এখানে ফাইলটা সেভ করেছি কোথায়, আমি আমার ফাইলটা সেভ করেছি কোথায়, যে দেখুন এই জায়গাটায়, তাই না? test.html বা address.html, এই যে ফাইলগুলো দেখুন আমার ব্রাউজারের মাধ্যমে প্রদর্শন করছে। হ্যাঁ, এটা কিন্তু আমি ওপেন করলে ব্রাউজারে ওপেন হবে। হ্যাঁ, আবার দেখুন আরেক জায়গায় আমি সেভ করেছি, সেটা হচ্ছে টেক্সট আকারে, সেখানে কিন্তু আমার শুধু টেক্সট ডকুমেন্টস হিসেবে ওপেন হবে। তো আমার যেই মোবাইলের যে ফোল্ডারের ভিতরে আমি test.html বা এই ধরনের নাম দিয়ে address.html বা যে কোনো নাম দিয়ে .html দিয়ে আমি যদি সেভ করি, তাহলে সেই ফোল্ডারের ভিতরে যাব, সেইখানে গিয়ে আমি প্রেস করলেই, আমি এটাকে যদি এখন ডাবল প্রেস করি, এই যে দেখুন আমার ওপেন হয়ে গেল। হ্যাঁ, কোথায় ওপেন হলো? ব্রাউজার দিয়ে ওপেন হলো। তো আপনার মোবাইলের ক্ষেত্রে কি করবে, ব্রাউজার চাবে যে আপনি ব্রাউজারটা সিলেক্ট করবেন, ব্রাউজার সিলেক্ট করার সাথে সাথে আপনার ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন? এই যে দেখুন এই জায়গাটায় আমার যে ফাইলটা এখানে সেভ করা, আর এখানে দেখুন আমার ইউসি ব্রাউজারের মতো একটা সিম্বল হয়ে আছে এই জায়গাটায়। এটার মানে হচ্ছে আমি একে ডাবল প্রেস করার সাথে সাথে এ ওপেনই হবে ব্রাউজারে। ঠিক আছে? এই জন্য আশা করব বুঝতে পেরেছেন। আর আমরা ওয়েবসাইটের পেজ তৈরি করতে পারবো। ঠিক আছে? আমরা যা ট্যাগ গুলা শিখে ফেলছি, এগুলোর দ্বারা আমরা ওয়েবসাইটের পেজ তৈরি করতে পারবো এবং আমরা কমপ্লিট একটা স্ট্যাটিক ওয়েবসাইট দাঁড় করাতে পারবো। তো এখন আপনারা আপনাদের সমস্যাগুলো জানান, সেগুলোর আমরা সলিউশন করব।